গত পর্বে রহস্যময় পিয়ানোর সুর সবাইকে আতঙ্কিত করে তুলেছিল, কিন্তু আজ সেই রহস্য আরো গভীর হতে চলেছে। কে বাজায় সেই পিয়ানো মধ্যরাতে? জানতে দেখো মধ্যরাতের পিয়ানো বাদক দ্বিতীয় পর্ব, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আচ্ছা, দ্বিতীয় গল্প শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাই। কে কে ওখানে? চিৎকার করে এই শব্দ কটি উচ্চারণ করতে চেয়েছিলাম আমি। প্রথম পর্বে আমরা এই পর্যন্ত শুনেছিলাম, দ্বিতীয় পর্বে তারপর থেকে শুনব। হ্যাঁ ঈশ্বর, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, আমার চেতনা হারিয়ে গেছে, কিন্তু বোধহয় কিছু একটা শব্দ অস্ফুটে বেরিয়ে এসেছিল আমার মুখ থেকে। কেননা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল কান্নার শব্দ। আমার গলায় স্বর শুনে বেরিয়ে এসেছিল দু একজন খানসামা। আলো জ্বালিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কারোর চিহ্ন নেই। অনেকে ভাবল আমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। মিসেস থ্যাকার আমাকে দোষারোপ করলেন। আমি কেন মধ্যরাতে ওই পোড়ো ঘরটাতে এসেছিলাম। আরও ঝাঁঝিয়ে বলতেন তিনি, ম্যাজিস্ট্রেটের আগেও যারা এই বাংলো বাড়িতে অধিষ্ঠান করেছিলেন, সরকারি পদমর্যাদায় যাওয়ার সময় তারা সকলেই স্পেশাল নোট লিখে গেছেন, কিছুতেই যেন ওই বন্ধ ঘরটাকে খোলা না হয়। আমার মনের মধ্যে উৎকণ্ঠাটা আরও বাড়তে থাকে। সেদিন ছিল বর্ষার রাত, বৃষ্টি পড়ছিল। থেকে থেকে একটা দমকা বাতাস বাগানের মধ্যে পায়চারি করছিল দুরন্ত দস্যুর মতো। কিছুতেই ঘুম আসছিল না আমার চোখে। মাথা আর কান দুটো আগুনের মতো তেতে উঠেছিল। জানালা খুলে দিলাম। ঠান্ডা বাতাস এসে জুড়িয়ে দিল সমস্ত শরীর। বাতাসের তরল অন্ধকারের মধ্যে ভিজে গাছগুলোর পাতায় পাতায় বৃষ্টির নাচন শুরু হয়ে গেছে। অথচ সেই শব্দকে ঝাঁপিয়ে উঠে একটা পিয়ানোর দুরাগত শব্দধ্বনি এসে আমার কান দুটিকে আচ্ছন্ন করে ফেলল। এই মধ্যরাতে প্রকৃতি যখন বৃষ্টির নেশায় মাতাল, তখন কে বাজাচ্ছে পিয়ানোতে করুণ রাগিনী? কোথা থেকে আসতে পারে এই অদ্ভুত বাজনাটির সমুদ্র স্রোত? সহসা মনে পড়ে গেল আমার কয়েকদিন আগে আমি যে প্রেতছায়া রমণীটিকে একা গুমড়ে কাঁদতে দেখেছিলাম অন্ধকারের মধ্যে, সেই কি সেখানে বসে পিয়ানো বাজাচ্ছে? সম্মোহিতের মতো নিচে নেমে এলাম। কোথায় চলেছি, কোথায় যাব, কিছুই জানি না। মনে হলো কোনো একটা অদৃশ্য আত্মা যেন আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে। বুঝতে পারলাম আমি ওই অভিশপ্ত বন্ধ ঘর থেকেই শব্দটা আসছে। যেই আমি নিঃশব্দ পায়ে সেই ঘরের দরজার কাছে এলাম, সঙ্গে সঙ্গে পিয়ানোর ছন্দময় ধ্বনি মাধুর্য এগিয়ে গেল সামনের দিকে। এখন আর সেখানে শব্দের দোতনা নেই, তা চলে গেছে বাগানের বিথিকার অন্তরালে। আমিও নেমে এলাম বাগানে, শব্দকে অনুসরণ করতে থাকি পাগলিনীর মতো। শব্দটিও দেবদারু বিথি ছাড়িয়ে আমার লিচু গাছের সাথে লুকোচুরি খেলতে খেলতে বট পাকুড়ের নিচ দিয়ে
আম গাছগুলিকে টাটা করতে করতে প্রেতপুরীর জমাট অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। মনে হলো তারা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে টালি নালার জলরাশির মধ্যে। বিশৃঙ্খল হয়ে গিয়েছিল আমার চেতনা। সমস্ত অস্তিত্ব জুড়ে এক সর্বনাশা ভয়ের সুর ঝঙ্কৃত হচ্ছিল। তা সত্ত্বেও মনের মধ্যে প্রবল ইচ্ছা আর উৎকণ্ঠা। এই অলৌকিক শব্দের উৎস আমাকে জানতেই হবে। যদি জীবন চলে যায় যাক, তাহলেও আমি বার করব কে সেই মহান শিল্পী যিনি মধ্যরাতে এমনভাবে এক মায়াবী জাদুকরের মতো হরণ করতে পারেন জীবিত মানুষের সমস্ত চেতনাকে। কিন্তু বেশি দূর আমি যেতে পারিনি সেদিন, কেননা যখন আমি স্বপ্নথিতার মতো ছুটে চলেছি সেই অলৌকিক রহস্যের সন্ধানে, তখনই হঠাৎ আমার ছায়ামূর্তিটা চোখে পড়ে গিয়েছিল জেলখানার নাইট গার্ডের। তিনি সঙ্গে সঙ্গে উজ্জ্বল টর্চের আলো ফেলেছিলেন আমার অপসৃয়মান শরীরের ওপর। ভেবেছিলেন বুঝি কোনো তস্কর এই বাদলা রাতে ঢুকে পড়েছে ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে। আমাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল ম্যাজিস্ট্রেট সাহেবের মুখ। এগিয়ে এসেছিলেন মিসেস। আমাকে যথারীতি তিরস্কার করা হয়েছিল এই পাগলামির জন্যে। 1945 সাল, অনেক পাল্টে গেছে পৃথিবী। প্রত্যক্ষ করেছে সে দ্বিতীয় মহাযুদ্ধের করুণ ছবিগুলিকে। তখনও ওই অলৌকিক পিয়ানো কাহিনী রহস্যের সমাধান হয়নি। কোনো এক গ্রীষ্মের দুপুরে আলী সাহেবের পার্ক স্ট্রিটের বাড়িতে ফোন বেজে ওঠে। তিনিও মাঝে মধ্যে চিন্তা করেন মিসেস গ্ল্যাডিংসের কথা। সেই যে দেখা হয়েছিল ভদ্রমহিলার সাথে, আর তো দেখা হলো না। কাহিনীটা অসমাপ্ত পড়ে আছে। হ্যালো, ইয়েস, আব্দুল আলী স্পিকিং। গুড আফটারনুন। কে? মিসেস গ্ল্যাডিংস। মনে হলো তার হাতের মুঠোর মধ্যে যেন তিনি আকাশের চাঁদকে বন্দি করেছেন। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন আলী সাহেব। আলিপুরের বেকার রোডে মিসেস গ্ল্যাডিংসের জামাইয়ের বাড়িতে চলে এলেন তিনি। মিসেস গ্ল্যাডিংস এলেন সামনে। মাথার চুলগুলো কাশফুলের মতো সাদা হয়ে গেছে। এখনও সমস্ত শরীরের মধ্যে একটা আভিজাত্য ধরা আছে। মনে হচ্ছে আজ এমন কোনো কাহিনী মিসেস গ্ল্যাডিংস শোনাবেন যা লেখক হিসেবে আলী সাহেবের অভিজ্ঞতার ভারকে পরিপূর্ণ করবে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে বেকার রোডে। এই মুহূর্তে মিসেস গ্ল্যাডিংস ফিরে গেছেন 20 বছর আগে হারিয়ে যাওয়া মুহূর্তে। চোখ বন্ধ করে বসে আছেন তিনি, শুধু ঠোঁট দুটি কাঁপছে তার। যখন পিয়ানোর রহস্যটা আমার কাছে এক নিশুতি রাতের দুঃস্বপ্ন বলেই মনে হয়েছিল, তখনই হঠাৎ অন্ধকারে ভর দিয়ে ফিরে এলো সেটি। একদিন একটা চিঠি পেলাম। সুদূর বাল্যকালের এক বান্ধবী মিসেস এলারটন লিখেছে, লন্ডনে যে কোনো মুহূর্তে বম্বিং হতে পারে। তুমি এখানে আমার ক্রান্টি হাউসে চলে এসো। এখানে খুব নিরাপদে এবং আরামে থাকতে পারবে। বোমার ভয়ে লন্ডন ছেড়ে কোথায় যাওয়া যেতে পারে সে কথা ভেবে তখন আমি দিশেহারা হয়ে পড়েছিলাম।
অতএব তার আমন্ত্রণটা প্রত্যাখ্যান করতে পারলাম না। লন্ডন থেকে অনেক অনেক দূরে আয়ারল্যান্ডের সীমানাতে এক বর্ধিষ্ণু গ্রামের নাম গ্ল্যামারগনশায়ার। সেখানে মিসেস এলারটনের বাড়িতে চলে এলাম আমি। বাড়ির কম্পাউন্ডে পা দিতেই আমার বান্ধবী এলারটনের উচ্ছ্বসিত কলরব আমার কানে এলো। ফিরে আয়, কতকাল দেখিনি তোকে। বাহ, এখনও তুই আগের মতোই তো সুন্দরী আছিস। পুরো একটি সপ্তাহ দুই সহেলি মনের সুখে গল্পগুজব করে কাটাতে লাগলো। প্রহরগুলো অতিক্রান্ত হলো শরতের আকাশের সাদা তুলোর ভেলা হয়ে। একদিন দুই বন্ধু বেড়াচ্ছিলাম বাগানে। শীতের সকালের হলদে রোদের টোপর পরে সেজে উঠেছে রাশি রাশি ফুলেরা, যেন এক্ষুনি বিয়ে হবে তাদের। সারি সারি ফার্নের ঝিরিঝিরি পাতায় পাতায় ভোরের বাতাস লুকোচুরি খেলা খেলছে। শিশিরে ভিজে গেছে বেগুনি রঙের ক্রিসেনথেমাম। হঠাৎ আমি জানতে চেয়েছিলাম, তোদের বাড়িটা মিডিয়েভাল পিরিয়ডের একটা ক্যাসেলের মতো দেখতে কেন রে? আমার এক কথার কোনো জবাব দেয়নি এলারটন, শুধু চোখ দুটো ছড়িয়ে দিয়েছিল চারিদিকে। সত্যি তো, মধ্যযুগীয় একটা দুর্গের মতো দেখতে এই বাড়িটা। বেশ উঁচু একটা টিলার ওপর রক্তবর্ণ পাথরের তৈরি। প্রাসাদের চারিদিকে উঁচু পাঁচিল, তার বাইরে জঙ্গল এলাকাকীর্ণ ঢালু জমি। মনে হয় এক সময় চারিদিকে একটা পুকুর ছিল। কয়েক মুহূর্ত কি চিন্তা করে সে অস্ফুটে বলে ওঠে, তুই তো জানিস মি এলারটন ছিলেন ব্যারনের বংশধর, আর এটা ওদের পৈতৃক সম্পত্তি। আচ্ছা, কতদিনের পুরনো হবে এই বাড়িটা? নেহাত কৌতূহল ভরে জানতে চেয়েছিলাম আমি। বান্ধবী বলে, 200 বছর তো হবেই। তারপর দূরের বিষণ্ণ পাহাড়গুলোর দিকে চোখ মেলে দিয়ে সে আবার বলতে থাকে, জানিস, যখন প্রথম এখানে আসি তখন ভীষণ ভয় হতো আমার। ভয় কেন? সারাদিন তো তোর সাথে ঘুরে বেড়াই আমি। ভয়ের তেমন কিছু চোখে পড়ল না তো আমার। কোনো কথা বলেনি এলারটন। তার শুকনো ঠোঁটে একটা হাসির ছটা ঝিলিক দিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল। পরক্ষণেই গম্ভীরতা এসে আচ্ছন্ন করে তাকে। সে বলতে থাকে, আজ কি বার রে গ্লাডিংস? কেন? বুধবার। তারিখ 23শে ডিসেম্বর 1949 সাল। কেন, তুই সাল তারিখের কথা জানতে চাইছিস? তখন একটা অদ্যম কৌতূহল এসে জমা হয়েছে আমার মনের মধ্যে। বান্ধবী বলে একটু চিন্তা করে, আজ রাতেই তো তিনি আসবেন। আজ রাতে কে আসবে? কার কথা বলছিস তুই? তখন কোনো কথা বলেনি আমার বান্ধবী। বলতে চায়নি কিছু, হয়তো বলার মতো পরিস্থিতি ছিল না। বলল, তুই তো জানিস ওর মৃত্যুর পর আমি এখানে এসেছি মাত্র বছর খানেক হলো। হ্যাঁ, তুই তো তোদের ব্রিস্টলের বাড়িতে গিয়েছিলি। তাই তো, এ বাড়ির হালচালের বিষয়ে কিছুই জানি না আমি। এটা তো 1949 সাল। আজকে 10 বছর পূর্ণ হলো। আজ রাতে উনি নিশ্চয়ই আসবেন। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই।
এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার ফিরছি। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর যারা যারা প্রথম পর্ব এখনও শোনোনি তারা অবশ্যই একবার শুনে নিও, তাহলে দ্বিতীয় পর্বটা তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।